ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 83 পাঠ অর্থাৎ 83তম পর্ব। সকলকে স্বাগত জানাই। যারা মুখিয়ে থাকেন রবিবার হলেই নিবেদিতার ভারত দর্শনের অপেক্ষায়, অনেকে নিবেদিতা জগদীশচন্দ্র বসুর পর্বগুলি বিজ্ঞান জগতের ভারতবর্ষ এবং পাশ্চাত্য এবং পাশ্চাত্যের উভয় দিককার ভারতীয় বিজ্ঞান চর্চার সাধনাকে, এই যে আদান প্রদান, দেশের সাথে বিদেশের আদান প্রদান, তৎকালীন যুগে ঊনবিংশ শতাব্দীর শেষ অধ্যায় থেকে যেটি শুরু হয়েছিল, জগদীশচন্দ্র বসু যে কতখানি মহৎ কাজ করেছিলেন ভারতবর্ষের জন্য তথা ভারতবর্ষের বিজ্ঞান জগতের জন্য বিশেষ করে, সেটি বিশ্বব্যাপী কতখানি সমাদরযোগ্য জিনিসকে কতখানি দাবিয়ে রাখা হয়েছিল, তার এক ইতিহাস আমরা পাতাগুলি উল্টাবার চেষ্টা করছি মাত্র। নিবেদিতার হাত ধরে সেগুলি ভারতবর্ষের এক নতুন দিগন্তের অধ্যায় হয়েছিল। সেই অধ্যায় উন্মোচিত হতে এখনও কত বাকি আমরা জানি না। ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু ভারতবর্ষের এই গর্বের জায়গাগুলিকে আমরা প্রায় ভুলতে বসেছি আজ। যা হোক, আমরা নিবেদিতার ভারত দর্শনের যে 82তম পর্ব শেষ করেছিলাম, সেখানে যেটি ছিল, সেখানে ওই যে কখনকার অজান্তে ওই লন্ডনের রয়্যাল সোসাইটিতে জগদীশচন্দ্র বসুর লেখা পরীক্ষা গবেষণাগুলিকে কিভাবে চেপে দিয়ে কেউ বা সেটিকে তাদের তথ্য বলে চালিয়ে দেওয়ার প্রয়াস, সেগুলি ক্রমশ লুকিয়ে চুরিয়ে ঘটছিল। সেগুলির সময় সমক্ষে আসতে অনেক দেরি হয়েছিল বলেই জগদীশচন্দ্র বসুকে বিদেশের মানুষ স্বীকৃতিতে অনেক দেরি করেছিল। এবং মানুষ যে কত নৃশংস হতে পারে, মানুষ যে কত অমানবিক হতে পারে, কারো পরীক্ষা, কারো প্রয়াস তার সাধনাকে নিজের সাধনা বলে চালাতে পারে, এই নৃশংস ঘটনা পাশ্চাত্যে ঘটেছিল জগদীশচন্দ্র বসুর সাথেই। নিবেদিতা না থাকলে অতল গহরে তলিয়ে যেতেন জগদীশচন্দ্র বসু। এর আগের দিনে কালো মেঘের কথা বলেছিলাম, যে দুর্যোগপূর্ণ বার্তা 6ই জুন 1901 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির সভায় যে ঘটনা ঘটেছিল, সেটি রয়্যাল সোসাইটি বসু বিজ্ঞান যে ছেপেছিলেন, ওই দুজন প্রথম সারির জীববিজ্ঞানীর প্রতিবাদে পেপারটা প্রকাশিত হতে পারেনি। পেপার প্রকাশিত হচ্ছে না কেন? বিজ্ঞানীদের মধ্যে দুটো দলে ভাগ হয়ে গেল। কিছু লোক, অর্থাৎ কিছু বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর পরে, কিন্তু সভাপতি উইলিয়াম ক্রুকসের কাস্টিং ভোট ডক্টর বসুর বিরুদ্ধে গেল। এখানেও লাঞ্ছনা শেষ হলো না, কিন্তু জল গড়ালো ভারতেও। বিরোধী শিবিরের তদবিরে ভারত সরকার ডক্টর বসুর ডেপুটেশন কালকে বৃদ্ধি করতে অসম্মত হলো। কলকাতায় তিনি যে ডেপুটেশনে কাজ করতেন প্রেসিডেন্সিতে, সেটার মেয়াদটা আর বাড়াতে দিল না। অথচ তার গবেষণার কাজ তখনও সমাপ্ত হয়নি। যে গবেষণার কাজটি তিনি করছিলেন, তিনি কী অবস্থায় সেটি শেষ করবেন সেটা কারো মাথায় আসলো না। অর্থাৎ বাধা দেওয়ার জন্যই বাধা দেয়া, তাকে আটকানোর জন্যেই এসব ক্রিয়াকর্মগুলি। কিন্তু তিনি ক্ষতি স্বীকার করেই ইংল্যান্ডে থেকে গেলেন।
রয়্যাল ইনস্টিটিউশনের ল্যাবরেটরিতে কাজ আরম্ভ করলেন। তার কাজে অধ্যাপক ভাইনসো প্রমুখ বৈজ্ঞানিকগণ এতই খুশি হলেন যে রয়্যাল সোসাইটি তার প্রতি অকরুণ হলেও লিনিয়ান সোসাইটি তাকে 21শে মার্চ 1902 খ্রিস্টাব্দে বক্তৃতার জন্য আবার আমন্ত্রণ জানালেন এবং সোসাইটির কাগজে তার পেপার প্রকাশিত হলো। কিন্তু এর পরেও জনৈক ইংরেজি বিজ্ঞানী চরম নীচতা দেখালেন। ডক্টর ওয়েলার দাবি করলেন ডক্টর বসুর আবিষ্কারের কয়েকটি অংশ তিনি নাকি আগেই নিজস্বভাবে প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষে রয়্যাল সোসাইটি যখন ডক্টর বসুর পেপার ছেপে দেয়, ডক্টর ওয়েলার বসুর বক্তৃতা থেকে নেয়া নোট নিজের নামে ছেপে দিয়েছিলেন। পরে এই বিষয়ে তদন্ত হয়েছিল এবং ডক্টর বসুর কাজী অগ্রগতি এই সত্য প্রমাণিত হলো। রয়্যাল সোসাইটির পত্রিকার দ্বারা তার জন্য বন্ধ থাকার ডক্টর বসু স্থির করেন যে তিনি গ্রন্থ মারফত তার গবেষণার কাজগুলি পরবর্তীকালে সকলের সামনে আনবেন। ওই রকমভাবে আর কোনো পেপার সাবমিট করবেন না, কারণ ওই পেপারগুলি যদি তার আগেই লিক হয়ে যায়, সেখান থেকে ওর গবেষণার সমস্ত পেপারে বেরিয়ে যাওয়া তথ্যগুলি নিজেদের নামে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা দিল। ফলে জগদীশচন্দ্রের আবিষ্কার অন্য লোকের নামে প্রকাশিত হতে থাকে, তারাই তার কৃতিত্বের অধিকারী হন। সেই সময় থেকেই গ্রন্থ লেখার সূচনা। কিন্তু এইটার ধারণার পেছনেও কিন্তু নিবেদিতার ভূমিকা ভীষণভাবে প্রযোজ্য ছিল, তাই সেগুলি শুরু করতে পেরেছিলেন ডক্টর বসু। যেহেতু তত্ত্ব উদ্ভাবনের চিন্তায় মশগুল থাকতেন, একটা ভাব তার মস্তিষ্কে দানা বাঁধতে না বাঁধতে আর একটা ভাব তার মনের মধ্যে আছড়ে পড়ত। তার পক্ষে সুসংঘবদ্ধভাবে তথ্য সাজিয়ে গ্রন্থ রচনা করা সম্ভব ছিল না, অথচ গবেষণার সমস্ত ফলাফল নথিভুক্ত করাটা অত্যন্ত জরুরি কাজ এবং তাই এই কাজে তাকে সর্বতোভাবে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন নিবেদিতা। এটা বলার অপেক্ষা রাখে না। এই যে এত কীর্তি ঘটল, বিদেশে তার তথ্য জাল করে অপরে সেটাকে তার বলে চালিয়ে দিচ্ছিল, এই সমস্ত ঘটনাগুলি এটা বিজ্ঞান জগতে নাকি বহুকাল ধরেই চলে আসছে। এই রকম একজন বাঙালি তথা ভারতীয় বিজ্ঞানীর ক্ষেত্রে যে ঘটবে না, এটা তো স্বাভাবিকই বলা যেতে পারে। জগদীশচন্দ্র বসুর এইবার গ্রন্থের আকারে সেগুলিকে ওই রয়্যাল সোসাইটি সহ, যে রয়্যাল সোসাইটি একসময় জগদীশচন্দ্র বসুর ওই গবেষণাপত্র ছাপতে রাজি হতো না, নিবেদিতার নেতৃত্বে, নিবেদিতার অনুরোধে, নিবেদিতার পরিচর্যায় তার দুয়ার আবার খুলে গিয়েছিল। 1901 সালে ইংল্যান্ডে থাকার সময় থেকে নিবেদিতা জগদীশচন্দ্র বসুর গবেষণার কাজে সাহায্য করতে আরম্ভ করেছিল, এটা আমরা জানি। কিন্তু 1902 থেকে 1907 সাল পর্যন্ত ডক্টর বসুর 3টে বিখ্যাত বই, রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, এটা লিভিং নন লিভিং বলেই সকলের কাছে পরিচিত, প্ল্যান্ড রেসপন্ড, এবং আরেকটি বই সেটি হচ্ছে ইলেকট্রোফিজিওলজি বা প্ল্যান্ট সংক্রান্ত আরেকটি বই, সেটিও ভীষণ সমাদরযোগ্য ছিল। এবং অন্যান্য আরও প্রবন্ধ যেগুলি যা পরে ধারাবাহিকভাবে রয়্যাল সোসাইটিতে প্রকাশিত হচ্ছিল, সেটার ফিলোসফিক্যাল ট্রান্স্যাকশনস পত্রিকাতেও প্রকাশিত হয়। তাকে ভাষা শরীর দান করে যে সমস্ত লেখাগুলি জগদীশচন্দ্র বসুর ভাবের মধ্যে বৈজ্ঞানিকত্ব প্রকাশিত হয়, সেই বৈজ্ঞানিকের তথা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ভাবটিকে তার ভাষা দিয়ে নিবেদিতা সেটাকে বিজ্ঞান জগতের গ্রহণযোগ্যতা তৈরি করে দিয়েছিলেন। নিবেদিতার অসামান্য ভাষা নৈপুণ্য ওই গ্রন্থগুলির অন্য মাত্রা যুক্ত হয়েছিল।
রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ে, সাহিত্যিক বা সাহিত্যের আসল রহস্যটা কোথায়? সেখানে ক্ষণিকের জিনিসকে চিরকালের জন্য, অন্তরের জিনিসকে বাহিরে প্রকাশের জন্য, ভাবের জিনিসকে ভাষায় প্রকাশের নামই কিন্তু সাহিত্য। আর সেই সাহিত্য যারা তৈরি করে, তাদের ভাব, তাদের চিন্তা, তাদের অন্তরের ব্যথা বেদনা, তাদের অন্তরের সুখ শান্তি যেভাবে প্রকাশিত হয়, যে ভাষার দ্বারা, যে ভাবের দ্বারা, সেগুলি যদি বৈজ্ঞানিক তথা ভুল বললাম, যদি সাহিত্যিকদের মাথা থেকে ঠিক মতোভাবে প্রকাশিত না হতো, সেটি যদি কলমের আঁচড়ে তার প্রকাশটি না ঘটত, তাহলে কিন্তু সাহিত্য তার পথ হারিয়ে ফেলত। অর্থাৎ সাহিত্যিকদের ভাব, ভাষা, চিন্তা, সেগুলি সাহিত্য রূপে আমাদের সামনে আত্মপ্রকাশ করে। সাহিত্যিকদের যেমন কৃতিত্ব, আবার সাহিত্য যেটি চিরকালের জন্য, ক্ষণিক থেকে চিরকালের জন্য তৈরি হয়ে রইল, সেটি সাহিত্যিকদের অন্তরের বা ভেতরের চিন্তাটি সামনে প্রকাশের একটি মাধ্যম মাত্র। অর্থাৎ এই ভাষা নৈপুণ্যতা নিবেদিতা যদি সাপ্লাই না দিত, নিবেদিতা যদি সেটিকে সেইভাবে প্রকাশ করার ভাবনা বা ভাষাগুলি জুগিয়ে না দিতেন, তাহলে কিন্তু জগদীশচন্দ্র বসুর যে উচ্চ শিখরে পৌঁছানোর তার যে ক্ষমতা, তার যে শক্তি, সেটির বহিঃপ্রকাশ ঘটত না। এটা কিন্তু স্বীকার করতেই হবে। শুধু এখানেই নিবেদিতার অবদান সীমিত মনে করলে ভুল করা হবে। তিনি আক্ষরিক অর্থেই ওই গ্রন্থগুলোর সম্পাদনা থেকে শুরু করে ছাপানো, অর্থাৎ মুদ্রণ বা প্রচার প্রসার পর্যন্ত সর্বপ্রকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন নিবেদিতা। ভাবা যায় না, পুরো অন্য জগতের মানুষ, সাংবাদিক, সাহিত্যিক, লেখিকা, সে যে বিজ্ঞান জগতেও এইরকম তার অবাধ বিচরণ, এটা ভাবতে গেলে আমার মাঝে মধ্যে শিহরণ আছে। জগদীশচন্দ্র বসু, তার ভাব রয়েছে, তার ভাষা হয়তো নেই, তার বিজ্ঞান সাধনা রয়েছে, সেটি হয়তো তার প্রকাশ করার ভাষাটি তার কাছে এসে পৌঁছায়নি, কিন্তু সেগুলি যে ভাষায়, যে ভাবের বিকাশকে তুলে ধরার দরকার, সেটি কিন্তু নিবেদিতা জুগিয়েছিলেন ঠিক সময় উপযোগীভাবে। না হলে কিন্তু এই জগদীশচন্দ্র বসুকে আমরা খুঁজে পেতাম না। আমরা জগদীশচন্দ্র বসুকে নিয়ে বেশ কয়েকটা আলোচনা করছিলাম, আরও হয়তো একটা দিন তো হবেই আমার মনে হচ্ছে। তাই নিবেদিতার এই ভারত দর্শনের মধ্যে আমরা যে জিনিসগুলিকে তুলে ধরার চেষ্টা করছি, যেন সমগ্র ভারতবর্ষের এক একটি ভালো দিকগুলিকে উন্মোচন করছি নিবেদিতার দ্বারা, বা নিবেদিতার সান্নিধ্যে সেগুলির পূর্ণতা প্রকাশ পেয়েছিল। ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের বিজ্ঞান, ভারতবর্ষের সাহিত্য, ভারতবর্ষের আধ্যাত্মিকতা পর্যন্ত বলতে পারি নিবেদিতার দ্বারাই পরিপুষ্টতা লাভ করেছিল। আমরা দেখব সাহিত্য সাম্রাজ্যে চিরস্মরণীয় দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ, ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্টোরি, কালী দি মাদার অ্যান্ড ক্রেডল টেলস অফ হিন্দুইজম প্রভৃতি গ্রন্থগুলো রচনার কাজও কিন্তু নিবেদিতা কঠোর পরিশ্রমের সাথে ঘটিয়েছিলেন। এই সময় ডক্টর বসু প্রায় প্রত্যেক দিনই বসুপালনে স্কুল বাড়িতে আসতেন এবং বহুক্ষণ ধরে নিবেদিতার সাথে সলা পরামর্শ, কোনটিতে কি প্রযোজ্য না প্রযোজ্য সেগুলি আলোচনা করতেন। গভীর রাত পর্যন্ত এইসব কাজগুলি চলতে থাকতো এবং নিবেদিতার মনে এবং চিন্তার মধ্যে এতটুকু কিন্তু বিরাম থাকতো না, কিভাবে জগদীশচন্দ্র বসুকে আরও সমাজের সামনে সুন্দরভাবে
তুলে ধরা যায়। 1909 সালে আমরা দেখব দেবমাতা মানে লরা গ্ল্যান্স, যিনি দেবমাতা বলে যাকে আমরা চিনি, কিছুদিন নিবেদিতার বিদ্যালয়ে অতিথি ছিলেন। তিনি লিখেছেন একটা জায়গাতে, ভগিনী নিবেদিতা লেখার কাজে সম্পূর্ণ মগ্ন থাকতেন না। ডক্টর বসুর উদ্ভিদ জীবন সম্পর্কে নতুন পুস্তক রচনার কাজে তিনি সাহায্য করতেন। তাতেও বহু সময় যেত। ডক্টর বসুর প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যালয়ে থাকতেন এবং কখনো কখনো সেখানে খাওয়া দাওয়া সম্পন্ন করতেন। এগুলি তিনি দেখেছেন দেবমাতা, ওই মিস লরা গ্ল্যান্স, এবং সেটি তার নিজের একটি লেখার মধ্যে সেটি প্রকাশও করেছেন। ডক্টর বসুর এই গ্রন্থ রচনার কাজকে নিবেদিতা নিজের কাজ বলে মনে করতেন। ফলে তার উল্লেখ হতো আমাদের গ্রন্থ, আমরা লিখেছি ইত্যাদি ভাষায়। বিভিন্ন চিঠিপত্রের লেখা তার অক্লান্ত পরিশ্রমের কয়েক ছত্র আমরা যদি লক্ষ্য করে দেখব। মিস ম্যাকলাউডকে একটা চিঠি লিখছেন 21শে সেপ্টেম্বর 1909 খ্রিস্টাব্দে। গত 1 বছর ধরে আমরা যা লিখেছি তা একেবারে বোমা। প্রায় মাসে মাসে একটি করে পেপার। শেষের দিকে গতি একটু কমাতে হয়, কারণ আমাদের শারীরিক সামর্থ্য একেবারে নিঃশেষিত হওয়ার মুখে। যাই হোক, ভরসা করি এ অবস্থা স্থায়ী হবে না। অবকাশ যাপনের পরে আমরা আবার নবোদ্যমে কাজ আরম্ভ করতে পারব। একটা বিরাট বইয়ের কাজ, যা 2 বছরের মতো সময় নিতে পারে। কাজটা চলতি ধারণা থেকে এত অগ্রগামী এবং এত তাড়াতাড়ি এগিয়ে চলেছে যে অবিলম্বে তার প্রকাশন সম্ভব হবে না। গত অক্টোবরের কাজ ইংল্যান্ডে বৈজ্ঞানিক সমাজে কয়েক মাস আগে সর্বোচ্চ সম্মান পেয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা আরও ডজনখানেক কাজ করে ফেলেছি এবং বিবেচিত হওয়ার সুযোগ পর্যন্ত পাইনি। এই চিঠিটাতে বোঝা যায় নিবেদিতা জগদীশচন্দ্র বসুর কাজটিকে নিজে যে সহযোগিতা করছেন সেটা না বলে যেন একটা যৌথ প্রয়াস। তিনি বারবার যেটি উল্লেখ করছেন চিঠিটার মধ্যে, সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন আপনারা। সেখানে তিনি বলছেন আমরা যা লিখেছি, অর্থাৎ আমরা লিখেছি আমাদের গ্রন্থ, আমাদের কাজ, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, এগুলিকে এমনভাবে প্রকাশ করতেন, এমনভাবে তিনি উচ্চারণ করতেন যেন এটি সত্যি নিবেদিতা এবং জগদীশচন্দ্র বসুর যৌথ কাজ, যৌথ প্রয়াস, যৌথ চিন্তাভাবনা এবং যৌথ প্রকাশ। সে প্রকাশ জগৎকে ভারতবর্ষ চিনিয়ে দিল। সে প্রকাশ জগদীশচন্দ্র বসুকে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু পৌঁছে দিল। নিবেদিতা রয়ে গেল হয়তো ভারতবর্ষের বিজ্ঞান, তার সাধনা পৃথিবীর মানুষকে সন্ধান দিল। ভারতবর্ষ শুধু নেটিভ নয়, ভারতবর্ষ শুধু কোনো আধ্যাত্মিক বা কাল্পনিক বা কোনো দেশীয় ভাবনায় একটি দেশের কুসংস্কারাচ্ছন্ন বিদেশি ভাবনায় এ দেশের শিক্ষা দীক্ষা কোনোটি বিশ্বের অন্য সকল দেশের প্যারালাল নয়। এই যে ভাবনা, জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান সাধনা, নিবেদিতার সহযোগিতায়, নিবেদিতার পাশে থেকে সেটিকে বিশ্ব মানব জগতে, বিশ্বের শিক্ষা জগতে, বিশ্বের বিজ্ঞান জগতে সত্যি একটা অবিস্মরণীয়। এই কারণে যে চিন্তায় জগদীশচন্দ্র বসু বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন তার যে সমস্ত নতুন নতুন উদ্যমে, নতুন নতুন ভাবনায়, নতুন নতুন চিন্তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল এক একটি ল্যাবরেটরিতে বসে, সেগুলির সত্যিকারের জননী স্বরূপ নিবেদিতা
সেগুলিকে লালন পালন করে বড় করে তুলেছিলেন বিজ্ঞান জগতের মানুষের গ্রহণযোগ্যতার জন্য। আজ নিবেদিতার ভারত দর্শনের জগদীশচন্দ্র বসুর সাথে নিবেদিতার সহযোগিতায় ভারতীয় বিজ্ঞান যে উচ্চ শিখরে উড্ডীয়মান, তার কিছুটা আলোর স্পর্শ আপনাদের হয়তো দিতে পারলাম। নিবেদিতার ভারত দর্শনের ৮৩তম পর্ব আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নিবেদিতা জগদীশচন্দ্র পর্বে আরও একটি তো অবশ্যই চলবে। আবারও সমস্ত সত্যিমণ্ডলীকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই পবিত্র সুর মহাশয়কে, পবিত্রবাবু যিনি দীর্ঘ ৮৩টি পর্ব ধরে আপনাদেরকে আমার এই নিবেদিতার ভারত দর্শনের এক একটি অধ্যায়কে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আজ এই পর্যন্তই। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় আবির্ময়েধি।